কথা ছিল এই রাতটা হবে রোনালদোর, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। নিজের 6th বিশ্বকাপে খেলতে নামছেন 20 ইয়ার্স আফটার হিজ ডেবিউ। স্পেশালি মানে 6 নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, এটা আমরা সবাই জানতাম। তবে রোনালদো যেহেতু আজকে রাতে অ্যাপিয়ার করছেন অ্যাজ এ ক্যাপ্টেন স্টার্টিং লাইন আপে, সুতরাং হিস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে, আমরা সেটা সকলেই জানতাম। কিন্তু এই যে আলোকিত ঝলমতের কিন্তু এই যে রোনালদোর জন্য ঝকঝকে ঝলমলে এক রাত অপেক্ষা করছিল, সেটি কিভাবে কঙ্গোর রাত হয়ে গেল এবং সবাই রোনালদোকে কিংবা পর্তুগালকে বাহবা দেওয়ার বদলে কঙ্গোকে সবাই সাহসী দিচ্ছে। এটাই হচ্ছে ফুটবল। সত্যি অর্থে আমরা আসলে কেউ জানি না যে কোন দল কাকে কিভাবে কোন ম্যাচে ব্যাকফুটে ঠেলে দেবে বা কার কাছ থেকে লাইমলাইট টোটালি কেড়ে নিবে। কঙ্গোর এই রাতটা কিন্তু ঠিক সেরকম একটা রাত ছিল। প্রথমবার তারা বিশ্বকাপে খেলতে এসে যে পারফরমেন্স করেছে, সত্যি মনে রাখার মতো অ্যাপ্রিসিয়েটেবল পারফরমেন্স কঙ্গোলিজ ফুটবলারদের কাছ থেকে। স্পেশালি তারা তাদের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়ে পর্তুগালের যে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড এবং তাদের যে ফরওয়ার্ড জোন, ব্যাক জোন, এভরিথিং, তারা একটা দুর্দান্ত দল, ইউরোপিয়ান টিম, তাই না? পর্তুগাল তাদেরকে যেভাবে ব্লক করে রেখেছিল সেটা দেখার জন্য অন্যরকম ছিল। পর্তুগাল ওয়াজ ট্রাইং ভেরি হার্ড, হাঁসফাঁস করছিল সুযোগ তৈরি করার জন্য, বাট দে কুডন্ট গেট রাইট। সুতরাং আমরা যদি এই ম্যাচটার দিকে একটু অ্যানালাইজ করি, দেয়ার ওয়াজ নট অনলি রোনালদো, সাম আদার ফ্যাক্টস অলসো। তো এই ফ্রাস্ট্রেটিং রাত পর্তুগালের এবং তাদের এই ট্যাকটিক্যাল ব্রেকডাউনে বেশ কয়েকটা ফাইন্ডিংস আমার অন্তত মনে হয়েছে যেগুলো নিয়ে কথা বলা দরকার। নাম্বার 1, পর্তুগালের মিডফিল্ড ভয়ঙ্কর, ডেভাস্টেটিং, এটা আমরা সবাই জানি। এবং তারা রোনালদোকে সামনে রেখেই তাদের গোল বের করার গেম প্ল্যান সেটা সাজায় রবার্তো মার্টিনেজ, সেটাও আমরা জানি। আর ঠিক সে কারণেই 5-3-2 এর একটা ফরমেশন কিন্তু সাজিয়েছিলেন কঙ্গোলিজ কোচ, এবং সেখানে 3জন সেন্ট্রাল ডিফেন্ডার রেখে 2জন ফুলব্যাককে ওয়াইড উপরে রেখে এবং মিডফিল্ড 3জনকে একটু লো ব্লক করে তারা মূলত ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল পর্তুগালের যে অ্যাটাকিং জোনটাতে সেটাতে ডিপ্লয় করে পর্তুগালের মিডফিল্ডকে একদমই কোনো জায়গা দেয়নি। আমরা যদি দেখি যে তাদের যে মিডফিল্ড, তারা এমনভাবে তাদের পজিশন নিচ্ছিল যে বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জো নেভেস, ভিটিনিয়া, তারা কিন্তু খুব লেস স্পেস পাচ্ছিলেন ওই জায়গাটায়, যে বিটুইন দ্য লাইন দিয়ে ব্রুনো ফার্নান্দেজ যে একটা পকেটের মতো জায়গা নেন সবসময় এবং খুব ক্লেভার রান মেক করেন, ওই অল্প স্পেসটুকুকে কাজে লাগান যেটুকু তিনি তৈরি করতে পারেন। সেই সুযোগটাই কিন্তু টোটালি কঙ্গোলিজ মিডফিল্ড এবং তাদের যে 3 সেন্টার ব্যাক লাইন সেটা কিন্তু তারা দেয়নি। একেবারে বলতে গেলে রোনালদোকে আউট নাম্বার করে রেখেছিল বক্সের ভেতরে। এই যে তাদের মিডফিল্ডটা ব্লক ছিল, অর্থাৎ সেন্ট্রাল পজিশন দিয়ে তাদের অ্যাটাকটা কিন্তু খুব কম হচ্ছিল এবং তারা ডিপেন্ড করছিল দুইটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে। পেদ্রো নেতো সেই জায়গায় কিন্তু চমৎকার পারফর্ম করছিলেন, তার ক্রস থেকে আসলে প্রথম গোলটা জো নেভেস করেছেন। এবং যখনই মানে কঙ্গো অ্যালাউ করছিল পর্তুগালকে এই ওয়াইড এরিয়া থেকে ক্রস আসুক, তারা কিন্তু বারবারই চাচ্ছিল যে ওকে, লেট দ্য ক্রসেস কাম, বিকজ তারা কিন্তু নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ যেটা বক্সের ভেতরে, অর্থাৎ 3জন সেন্ট্রাল ডিফেন্ডার রোনালদোকে এমন ভাবে মার্ক করে রাখছিল প্রবল ভাবে, সেখানে কোনো সুযোগই ছিল না যে কেউ বাইরে থেকে এসে হেডার করবেন। আর রোনালদোকে আসলে এমন ভাবেই তারা গেম স্ট্র্যাটেজিটা সাজানো, সেখানে রোনালদোকে বাইপাস করে কেউ বিহাইন্ড দ্য লাইন কিংবা বিয়ন্ড দ্য ডিফেন্ডার্স একটা রান মেক করবেন এবং বিভ্রান্ত করবেন কঙ্গোলিজ ডিফেন্সকে, সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু দেখিনি। সো ইট ওয়াজ এ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ফ্রম কঙ্গো, এবং সে কারণেই তারা কিন্তু সেখান থেকে ওভারকাম করেছে। অনেক সময় আর্লি গোল করাকে কিন্তু আমরা হিতে বিপরীত হতে দেখি। আমরা বলি প্রায় যে আর্লি গোল করলে আপনি মনে করেন ম্যাচে আপনার কন্ট্রোল চলে এসেছে, আপনি একটা অ্যাডভান্স সিচুয়েশনে চলে গেছেন, আপনি লেস পেনেট্রেশন করতে থাকেন। তো এটা আমি শুধু পর্তুগালের ক্ষেত্রে বলছি না, অনেক টিমের ক্ষেত্রে এটা হয় যে আর্লি গোল কিন্তু আপনাকে অনেকটা রিলিভ করে দেয়। সুতরাং পর্তুগালের মধ্যে ওই ল্যাক অফ হাঙ্গারনেসের অভাবটা কিন্তু বোধ হতে থাকে যখন 6 মিনিটে জো নেভেস গোলটা করার পর পর্তুগাল ধীরে ধীরে বিল্ড আপ করতে থাকে, ধীরে ধীরে তাদের অ্যাটাক গেইন করতে থাকে। এবং এটার ফলে কি হয় যে কঙ্গো কিন্তু খুব দ্রুত ডিফেন্সিভ শেপটা নিয়ে ফেলে এবং তারা কিন্তু এখান থেকে অর্গানাইজ হওয়ার শক্তিটাও গেইন করে ফেলে এবং তারা ধীরে ধীরে বিলিভ করতে থাকে যে না উই ক্যান কাম ব্যাক টু দিস ম্যাচ প্রিটি ইজিলি। সো তারা কিন্তু যেটা করতে থাকলো যে তারা কিন্তু ওইখান থেকে নিজেদেরকে ওপেন করে দেয় নাই যে আমাদেরকে গোল করতেই হবে, বা ডেসপারেশন এতটা ওইরকম নিয়ে যায় নাই। দে আর ডিফেন্ডিং লো and they were progressing steadily. তারা হয়তো বা ভাবছিল যে এখন ধীরে ধীরে আক্রমণ করতে থাকো, and then when we get our chance we will crack them. So তারা সেটাই করেছে, সেট পিস থেকে তারা তাদেরকে ভেঙেছে। এটাই আসলে বোঝা যায় যে ছোট টিম হন আর আপনি বড় টিম হন, আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, আপনি যদি লো ব্লক ডিফেন্সিভ এরকম ভাবে করেন, তো ম্যাচে কিন্তু আপনার একটা চান্স আসবেই। এন্ড ইফ ইউ আর কোয়াইট কেপেবল, আপনি ওই সুযোগটা কাজে লাগাচ্ছেন এবং অপোনেন্টকে কন্ট্রোলে রাখছেন, এই ফেটটুকু আপনার আছে। জাস্ট এই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করেছে কঙ্গো, অ্যান্ড দে ওয়ার গেইনার। অ্যান্ড স্পেশালি আমরা যদি বলি, পেদ্রো নেতো ওয়াজ দ্য স্টার ম্যান টু সি ফ্রম পর্তুগাল লাইন আপ, এবং জো নেভেস, এই দুজন ইয়াং প্লেয়ার, তারাও দেখেছেন সেই জায়গাটায় কি হয়। এবং রোনালদোর উপর যে ডিপেন্ডেন্সির পুরোপুরি কথাটা আমরা বলছিলাম, রোনালদো মাইট বি পর্তুগালস গ্রেটেস্ট গোল স্কোরার। কোয়ালিফিকেশন ক্যাম্পেইনেও হয়তো বা তাকে দিয়ে আসলে কাজ হয়েছে বা হয়েছে এবং স্বাভাবিকভাবে উতরে গেছে।
বাট দিস ইজ দ্য ফাইনালস রাইট, ওয়ার্ল্ড কাপ ইভেন্ট, এবং সেখানে এখানে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট। বিগ স্টেজে রোনালদো এখন আমি বিলিভ করি তার দেওয়ার অনেক কিছু আছে, বাট নট ইন এভরি ম্যাচ। এটা হয়তোবা যারা ফলো করছেন সেটাও তারা জানেন। সামটাইমস এগেইনস্ট সাম অপোনেন্টস যারা এরকম ভাবে খেলবে, আপনি জানেন, প্রেডিক্ট করেন, কলম্বিয়া উইল বি এ ডিফারেন্ট গেম, আই হোপ, বিকজ তারা অলসো আপনার সাথে কাঁধে মানে চোখে চোখ রেখে পাল্লা দিয়ে অ্যাটাক করবে, আপনার ইকুয়াল অপরচুনিটি আসবে। বাট যারা এরকম ভাবে খেলে, এরকম ডিফেন্স করে, তাদের এগেনস্টে আপনাকে ডিফারেন্ট কিছু করতে হয়, ডিফারেন্ট প্ল্যান নিয়ে নামতে হয়। যখন একটা স্ট্র্যাটেজিতে আপনার কাজ হচ্ছে না, তখন অন্য স্ট্র্যাটেজিতে মুভ করতে হয়, এবং সেই মুভমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার আপনার প্রত্যেকটা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্টেবল কিনা সেটা যখন জানতে হয়, তখন হয়তোবা অনেকের মতো রোনালদো হয়তোবা ফিট করেন না, তো কিছু কিছু ম্যাচে হয়তোবা তারা দেখতে পারেন যে রাফায়েল লেয়াও, গনসালো রামোস, গনসালো গেদেস, তাদেরকে দিয়ে আসলে দেখতে পারেন যে আসলে তখন কাজ হয় কিনা। হয়ে যাবে সেটা আমি বলছি না, বাট এই এই জিনিসগুলো, অ্যাডজাস্টমেন্ট গুলো রোনালদোর হয়তোবা নেওয়া উচিত, বা কখনো মানে টিমের স্বার্থেই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তারও হয়তোবা কখনো সেটাতে নিজেকে দিয়েই প্রয়োগ করা উচিত, যে নাও ইটস দ্য টাইম টু থিঙ্ক ডিফারেন্টলি, রাইট? তো এখানে আমার মনে হয় যে টু রোনালদো ডিপেন্ডেন্সি, এবং তাদের মিডফিল্ডাররা নিঃসন্দেহে ওয়ার্ল্ড ক্লাস, বাট ওয়েন দ্য বিগ মোমেন্টাম অর সিচুয়েশন হ্যাভ টু বি ক্রিয়েটেড, তখন কিন্তু তারাও কিন্তু ক্লুলেস হয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ যারা জিততে আসে তাদের জন্য অবশ্যই একটা বড় মানে বড় সেটব্যাক আমি বলবো, বা গুড সাইন না। ইয়েস্টারডে আপনি দেখেন যে মাইকেল ওলিসেকে দিয়ে উইংয়ে মানে কাজ হচ্ছিল না ফ্ল্যাঙ্ক দিয়ে, তো তখন মাইকেল ওলিসেকে সেন্ট্রালি নিয়ে আসেন কোচ ডিদিয়ে দেশম, এবং সেটা কিন্তু বেশ ভালো কাজ করেছে। আজকে রবার্তো মার্টিনেজ তার ট্যাকটিক্যালি তার জিনিয়াসনেসের কিছুই দেখাতে পারেননি। আসলে জিনিয়াস তো সবাইকে বলা উচিত না, আর তার মধ্যে সেই ট্যাকটিক্যাল চেঞ্জেস গুলো এই পর্তুগাল টিমকে দিয়ে ইমপ্লিমেন্ট করানোর মতো যথেষ্ট চিন্তা ভাবনা এই সব ম্যাচ বা এই টুর্নামেন্টের আগে তিনি করেছেন কিনা আমাদের অন্তত জানা নেই। আর এরকম ডিফেন্সিভ লো ব্লকের এগেনস্টে রবার্তো মার্টিনেজ এর আগেও স্ট্রাগল করেছেন, আমরা দেখেছি অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে তো অনেক ছোট টিমের সাথেও তারা স্ট্রাগল করেছে। আমরা ইভেন ডাবলিনে মাঠে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গেও আমরা দেখেছি যে স্ট্রাগল করেছিল তারা। ওভারঅল পর্তুগালের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। অ্যাটলিস্ট যেই কাইন্ড অফ মিডফিল্ড তাদের আছে, যে কাইন্ড অফ মিডফিল্ড স্পেনের আছে, তারাও ইমপ্রেস করতে পারেনি। দুই একটা টিম বাদ দিয়ে তারা তাদের পটেনশিয়াল অনুযায়ী ওয়ার্ল্ড কাপটা স্টার্ট করতে পারেনি। এখন ওয়ার্ল্ড কাপ যেহেতু অনেক লম্বা টুর্নামেন্ট, সেখানে আসলে দেখার আছে যে কারা আসলে কিভাবে মানে এই শেকি স্টার্টের পরও ওভারকাম করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে পর্তুগালের এই গ্রুপটা কোয়াইট ওপেন হয়ে গেল, কারণ পর্তুগাল যেই 3টা পয়েন্টের কথা ভেবেছিল যেসব অপোনেন্টের সঙ্গে, কঙ্গো ওয়াজ ওয়ান অফ দেম, অ্যান্ড এরপরে ম্যাচগুলো কিন্তু উজবেকিস্তানের কাছ থেকেও হয়তো 3 পয়েন্ট পাওয়ার এক্সপেকটেশন তারা করতে পারে, তবে এইরকম ম্যাচ খেলে সেটা সম্ভব না। আর কলম্বিয়া উইল বি দ্য টাফেস্ট ম্যাচ অফ দিস গ্রুপ, সুতরাং সেখান থেকে ফুল আউটকাম তারা আনতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন আফটার সিইং দিস ম্যাচ। তো একটা বিষয় যে পর্তুগাল 80% বল পসেশন হোল্ড করলো, বাট ম্যাচটা কন্ট্রোল করেছে 0% দিয়ে। ম্যাচে কোনো কন্ট্রোল ছিল না পর্তুগালের, অনেস্টলি স্পিকিং। তো আপনার কাছে বল কত পায়ে আছে সেটা আপনার বড় বিষয় না, বল পায়ে রেখে যদি ম্যাচ আপনি কন্ট্রোল না করতে পারেন, সেটা আপনাকে কিছুই আসলে পজিটিভ দেয় না। তো পর্তুগালের ক্ষেত্রে আমার কাছে সেটাই মনে হয়েছে। নেক্সট ম্যাচ থেকে হয়তোবা তারা এক্সপেক্ট করবে যে বলও পায়ে আছে, অ্যাটলিস্ট কন্ট্রোলটাও আছে।